নমস্কার। পরশুরামের আজকের পর্বটি কিন্তু খুব জমজমাট হতে চলেছে। তার কারণ পরশুরাম কিন্তু কর্ণকে উল্টো চাল দিয়ে একেবারে মাত করেছে। কর্ণের চালে কর্ণেই ফেসেছে। মানে আ কর্ণকে ওর কবির বলছে ওরা তো কনফিডেন্সিয়াল ফাইলগুলো খুঁজছে, তাই ভাবছে কোথায় যেতে পারে। কবির বুদ্ধি খাটিয়ে বলছে শিবপ্রসাদের বাড়িতে নেই তো, ওর বাড়িতে এখন কেউ থাকছে না, তাহলে ওই বাড়িতেই হয়তো রাখবে। কর্ণ বলছে ঠিক বলেছ, একদম ঠিক, চলো। একদম দলবল নিয়ে বেরিয়ে পড়ে শিবপ্রসাদের বাড়িতে চলে যায়। এক লাথি মারতেই দরজা খুলে যায়। আর একদম দলবল নিয়ে এই খোঁজো খোঁজো, খুঁজে বের করো সব জায়গায়, ব্রিফকেস সুটকেস যা পারবা সব কিছুতে খুঁজে বের করো, দেখো কোথাও না কোথাও হবে। কবিরকেও বলছে খোঁজ করতে। আর একদম খানা তল্লাশির মতো করে খুঁজছে, ঘর বাড়ি উলট পালট করে টোরে একদম সেই আলমারির মধ্যেও খুঁজছে যেখানে তটিনী রেখেছিল, সব জায়গায় খুঁজছে। দেখা যাচ্ছে মায়া মায়া আড়াল থেকে সব দেখছে। দেখে ও কিন্তু যথারীতি ভিডিও করছে। তো ওরা দিকে খুঁজছে, এদিকে মায়া ভিডিও করে নেয়। ভিডিও করে নিয়ে এবার তো কবির টাবির সব দলবল বলছে কিচ্ছু পেলাম না, বলে কিচ্ছু পেলে না, না তারা কোথায় গেল ব্যাপারগুলো। তখন সঙ্গে সঙ্গে কর্ণের ফোনে চলে আসে সেই ভিডিও, দেখে অবাক হয়ে যায় কর্ণ। বলছে কী ব্যাপার, এই ভিডিওটা কীভাবে হলো। আশেপাশে দেখছি ক্যামেরা, বলছে না এই দরজা থেকে তোলা, কে ছিল, কে। মায়া ততক্ষণ ওখান থেকে কেটে পড়েছে। কে। তো কবি বলছে কী হয়েছে ড্যাড, বলে এই দরজায় কেউ ছিল এই বলে বলতে না বলতেই শিবপ্রসাদের ফোন ঢুকে যায় ফোনে। বলে কে। শিবপ্রসাদ বলছে নাম্বারটা দেখতে ভুলে গেছেন নাকি, নাম্বারটা দেখুন। তখন নাম্বারটা দেখছে, বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি তো, ভুলে গেছেন? আমি তো আপনাকে ইন্টারন্যাশনাল খিলাড়ি ভেবেছিলাম, আপনি কি ছিচকে চোর বেরোলেন বলুন তো। কি করছেন আমার বাড়িতে, কি খুঁজছেন ওখানে? ও আচ্ছা, সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো যেখানে 2 নম্বরি কারোবারের সমস্ত তথ্য রয়েছে, যার মাধ্যমে 2 নম্বরি টাকাগুলো আপনাদের কাছে আসে। তো কর্ণ তো শুনে অবাক, ও কী বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ও ভাবতে পারেনি ওর এই ব্যাপারটা পুরো প্রমাণস্বরূপ ভিডিও হয়ে যাবে আর শিবপ্রসাদ অবধি পৌঁছে যাবে। বলছে নারী পাচার থেকে শুরু করে ড্রাগ পাচার থেকে শুরু করে সব ইনফরমেশন এখানে আছে। তো আপনার সাথে কিন্তু আমি কোম্পানির ডিলটা ক্যান্সেল করে দেবো। বলে কি, বলে হ্যাঁ এটাই ভবিতব্য মনে হচ্ছে, আপনাকে এই কোম্পানিতে রাখা যাবে না। বলছে ময়ূরের পালক পরে নিলেই কিন্তু কাক ময়ূর হয়ে যায় না, কর্ণ বলছে পরশুরামকে। পরশুরাম বলছে হ্যাঁ ঠিক তেমনই, ময়ূর পাখনাগুলো তুলে নিলে ওই ময়ূরকেও কিন্তু মাঝে মধ্যে কাকের মতোই দেখায়, কি তাই না? তো কর্ণ রেগে গিয়ে পরশুরামের উপর চিৎকার করছে। পরশুরাম বলছে চিৎকার করবেন না, আপনার সাথে আমার কোম্পানি আর বিজনেস করবে না, উইথিন 3 ডেজের মধ্যে আমি আপনার সাথে ডিলটা ক্যান্সেল করে দেবো। এই বলে ফোনটা রেখে দেয় আর কর্ণ হ্যালো হ্যালো করতে থেকে যায়। তো বলছে কি হলো ড্যাড, বলে কিছু না, ও ভীমরুলের চাকে ঢিল মেরেছে, ও জানে না ওর সাথে কি হতে চলেছে। তো বলছে আর ভিডিওটা, বলে কেউ একটা নজর রাখছে এই বলে চলো চলো করতে করতে সবাই চলে যায় ওখান থেকে। কর্ণ বেরিয়ে যেতেই মায়া আবার ঘরে ঢোকে আর পরশুরামকে ফোন করে বলছে যে অপারেশন আন্ডার কন্ট্রোল বস। পরশুরাম বলছে থ্যাংক ইউ মায়া, থ্যাংক ইউ বলে ফোনটা রাখে। এবার দেখা যাচ্ছে তটিনী রেডি হয়ে বাচ্চা কাচ্চাকে রেডি করিয়ে ওপর থেকে নিচে নেমে আসছে। তো ওরা কোথাও একটা বেরোবে। তো বাচ্চারা বলছে যে মা গাড়ি করে যাব না, বলে না একদম না, আমরা যেমন বাসে যাই তেমনই যাতায়াত করব, আমরা বলেছি না কোনো কিছু বদলাবো না, সব কিছু আগের মতো থাকবে। বলে মা আমরা কত সুন্দর করে ড্রেস আপ করলাম। তো বলছে না একদম না, কি হয়ে গেছে তোমাদের বলো তো। তখন তটিনীর বাবা বলছে ওদের বকাবকি করছিস কেন, কি হয়েছে? তো আর ওদেরকে এই জামা পরিয়েছিস কেন, ওদের জন্য কত ভালো ভালো স্যুট আমি অর্ডার করলাম, বানালাম। বলে না বাবা, আমাদের এতেই খুশি, আমরা এতেই ভালো। তো ত্রিপর্ণা হঠাৎ করে বলছে আরে বাবা বস্তি কালচার তো, যেখান থেকে এসেছে সেখানকার একটু দেখাবে না, হাজারো রিফিউজি মার্কেট থেকে তো কাপড় জাপড় কেনাকাটা করে, সেখানকারই পড়েছে, সবই ফুটে উঠেছে। বলছে থাকতো তো সেই 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে, সেই বস্তি ফ্ল্যাট। তো বলছে কাকি অ্যাকচুয়ালি কী বলো তো, ঠিকই বলেছো, ওই ফ্ল্যাটটা না বস্তি অ্যাকচুয়ালি, আর ওই ফ্ল্যাটটা ঠিক যতটা ছোট তোমার মনটাও না ঠিক ততটাই ছোট, জানো তো। তো খুব মিলে গেছে ব্যাপারগুলো। তো এরকম বলছে, ত্রিপর্ণাও ওকে মেজাজ দেখাচ্ছে। তখন বলছে বেশি ক্লাস নিয়ে যখন ত্রিপর্ণা কথা বলছে না, তখন তটিনী বলছে আসলে কি বলতো, আমি যতদূর জানি যে কাকার সাথে তো তোমার লাভ ম্যারেজ, তাই না? আর আমরা তো এত বড় কোম্পানির মালকিন, এই বাড়িটা আমাদেরই। তো আমাদেরই কোম্পানিতে নাকি খাতা লেখালেখির কাজ করতো তোমার বাবা। তো সেই জায়গায় তোমার মুখে নিশ্চয়ই ক্লাসের কথাটা মানায় না। তখন ত্রিপর্ণা চুপ করে গেছে, আর মুখে কোনো কথা নেই, একদম উত্তম জবাব দিয়েছে তটিনী আর কি। তো যাই হোক, এরপরে তটিনী যখন বেরোবে, বলে বাবা বলছে কোথায় বেরোচ্ছিস? বলে একটু কাজ আছে বাবা, বেরোচ্ছি। বলে তাহলে গাড়িটা নিয়ে যা। বলে না বাবা, আমরা বাসে যাতায়াত করবো। বলে কেন, গ্যারাজে এতগুলো গাড়ি পড়ে আছে, গাড়ি নিয়ে যাবি না কেন? বলে না বাবা, ওদের অভ্যেস খারাপ করা যাবে না, আমরা বাসে করেই বেরোবো। এই বলে আবার বেরোতে যাচ্ছে, তখন ওর বাবা বলছে যে ওর বাবা নাকি একটা জমি কিনেছে, সেই জমিতে নাকি বিশাল মাপের কোম্পানি বানাবে, আর সেইখানকার সেই বাচ্চা দুটোর নামেই নাকি বানাবে, তারাই হবে মালিক মালকিন। বলেন না বাবা, তার কোনো প্রয়োজন নেই। এই যে শুনবে, ছেলেকে বলছে বলো তো তুমি কি হতে চাও? বলছে আমি বাবার মতো হতে চাই পরশুরাম। মেয়ে বলছে আমি টিচার হতে চাই। বলে দেখলে তো, ওরা চাকরিজীবী হতে চায়, সুতরাং ওদেরকে মালকিন বানাতে যেও না।
এইভাবে আরও অনেক কথাবার্তা হয়। তো এবার যখন তটিনী বলছে আমি আসছি বাবা, দেরি হচ্ছে, তখন মহিতোষ আসে, মহিতোষ, সৌরভ আর হচ্ছে মায়া। তো মহিতোষ হাতে একটা বুকে আর শাড়ি নিয়ে এসছে তটিনীকে উইশ করতে। তো ওর বাবা বলছে কিসের উইশ, তখন বলছে ওদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাবাও শুনলো। তো বলছে যে এই যে আপনার জন্য এই বুকেটা আর এই শাড়ি। তটিনী বলছে তাই, বুকে? তা কাকি এটার কত দাম হবে? 1000-1200 ম্যাক্স টু ম্যাক্স, তাই তো? ও কাকি বলছে হ্যাঁ হ্যাঁ। তো বলছে শাড়িটার কত দাম হবে? তো বলছে, মহিতোষ বলছে আপনি আমাকে অপমান করছেন। বলে না না, আপনি এই মুখার্জি ইন্ডাস্ট্রির মালিকের স্ত্রী, মানে কি বলবো, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী আমি তটিনী গাঙ্গুলি, আপনি তো ক্লাস থেকে জিনিস আনবেন। এই ছোটোখাটো জিনিস আমি পড়ি না আর কি। আপনার ক্লাসটা মেনটেন করে আনাটা উচিত ছিল, কারণ আমাদের এখানে আবার সব কিছু মাপঝোঁক করে ক্লাস বুঝে জিনিসের দরদাম দেখে আবার নেওয়া হয়, তো তাই বলছি আর কি। তো ত্রিপর্ণা কিন্তু একেবারে চুপ করে গেছে। মায়া যখন উইশ করলো তখন মায়ের উইশটা কিন্তু নেয়, কিন্তু মহিতোষের উইশ নেয় না। তো মহিতোষ বলছে, সৌরভ বলছে আমরা এত কষ্ট করে, তটিনী বলছে না না না, এত কষ্ট করে আপনারা এখানে আসেননি, আপনারা তো খোঁজ খবর নিতে এসছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি কিনা, সমস্ত ফাইলগুলো ধামাচাপা পড়ে গিয়েছে কিনা, মানে আমার উকিল মানে নন্দিনী মুখার্জি সে আবার ব্যাক করেছে কিনা তার প্রফেশনে, তাই না, তার ঠিকমতো বিদায় হয়েছে কিনা, শ্বশুরবাড়িতে ঠিকমতো আছে কিনা, এইসব খবরাখবর আপনারা এখানে নিতে এসছেন আমি খুব ভালো করে জানি। সুতরাং আমাকে এই সবের দোহাই দিতে আসবেন না, এই সস্তার জিনিস আমি নিতে পারবো না, এইভাবে বলছে। এবার মায়াকে বলছে মায়া তা তোমার বস কোথায়? তো সৌরভ বলছে ও তো আর বস নেই, ও তো বিয়ারিস নিয়েছে। বলে ও আচ্ছা আচ্ছা সৌরভ, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে না আমি একটু ভুলে যাই জানো তো, তটিনী বলছে। এখন আসলে তটিনীকে যে নিয়ে যা ক্লাসের কথা শোনানো হলো, তটিনী সবটা উগলে দিয়েছে যে এই বাড়িতে এটাই চলে। ওর বাবা বলছে তো কি করছিস তটিনী, বলে না বাবা, এই বাড়িতে এটাই চলে, এই বাড়িতে এটাই দেখা হয় যে কার কি ক্লাস, কে কত টাকা দামে শাড়ি কাপড় পরেছে, সব কিছু বিচার করা হয় এখানে। তো তটিনী যখন বলছে আমি বেরোচ্ছি বাবা, বলে আরে তোদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমি একটা পার্টি থ্রো করি। বলে পার্টি হচ্ছে তো বাবা। বলে কোথায় কোথায়, কোন 5 স্টার হোটেলে যাচ্ছিস বল? বলে না বাবা, আমরা রাস্তার ধারে একটা হোটেলে যাই, তো সেখানে না মাটনটা খুব ভালো বানায়, আর লাট্টু তো মাটন খেতে ভালোবাসে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে অটো করে একটা মেলাতে যাব, খুব হইচই করি আমরা, জানো তো, খুব হইচই করি। আমি এটা লইয়াই খুশি বাবা, এটা লইয়াই খুশি। ওর বাবা তো বলছে আর কি একটু ভালো মতো ভিআইপি স্টাইলে যেতে, ভিআইপি জায়গায় যেতে, কিন্তু ওরা তো ভিআইপি লাইফস্টাইল করতে পছন্দ করে না, সাধারণভাবেই থাকতে পছন্দ করে, তাই সেই জীবনটাকে বেছে নিয়েছে, সেইভাবেই যাচ্ছে আনন্দ করতে। এই বলে তটিনী কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ছে। তটিনী আবার জিজ্ঞাসা করছে তা তুমি জানো যে ও কোথায়? মায়াকে বলছে। ত্রিবর্ণা বলছে কোথায় আবার হবে, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে আছেন নিশ্চয়ই, কর্পোরেট বাবু হয়েছেন এখন, আগে তো ছিলেন মানে বিমা কোম্পানির এজেন্ট, তারপরে শুনলাম স্পেশাল অফিসার, তারপরে এখন আবার কর্পোরেট বাবু হয়েছেন, ব্যাপার স্যাপারই আলাদা। সবাই হাসছে। তটিনী তো খুব রেগে গেছে, চুপ করে আছে, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। ওদিকে পরশুরাম অফিসে কাজ করছে, তখন পৌলমী বলে তার একজন কলিগ এসে বলছে যে স্যার কর্ণ চ্যাটার্জি আর তার ছেলে এসছে, কবির চ্যাটার্জি। বলে ঠিক আছে পাঠিয়ে দাও। এই বলে পরশুরাম ফাইল দেখছে, কর্ণরা এসছে, আসতে পারি? কোনো সারা শব্দ দেয় না পরশুরাম আর কি, কিচ্ছু বলে না, চুপচাপ। তো যাই হোক বলছে, কবিরকে বলছে এই চলো আসো আসো, এসে চেয়ারটা টেনে বসতে গেছে আর চেয়ারটা এক লাথি মেরে ফেলে দিয়েছে পরশুরাম। কি বলছে কি ব্যাপার, কি হলো এটা? বলে এই যে আমার সামনে না সবাই বসার মানে যে কেউ বসার সাহস পায় না। বলে হোয়াট ইউ মিন বাই দ্যাট যে কেউ? কবির বলছে আমার বাবাকে একদম অপমান করবে না কিন্তু। তখন বলছে তুমি চুপ করো, বলেছি না দুজন বড় যখন কথা বলবে তুমি কথা বলবে না। পরশুরাম বলছে তোমার তো এখনো দুধের দাঁত পড়েনি, বেশি কথা বললে ওই দাঁতটাও কিন্তু ভেঙে দেবো বলে দিলাম। তো এবার কর্ণ বলছে তুমি চেয়ারটা ফেললে কেন? বলে ওই যে বললাম স্পর্ধা, তো আপনাদেরকে সাপ্লাই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এভাবে বলছে। মানে টোটালি টোটালি ডিসরেসপেক্ট যাকে বলে, মানে যেটা ওরা যোগ্য সেরকমটাই করছে। বলে ভুলে যাবেন না যে আমি কিন্তু এই কোম্পানির মালিক, তো আমি যা খুশি একটা সিদ্ধান্ত নিতে পারি, এরকম কথাবার্তা হচ্ছে আর কি। কর্ণরা তো শুনে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।